দরজা খোলার ক্ষীণ শব্দ কর্ণগোচর হতেই জায়ান বিদ্যুতের গতিতে মাথা ঘুরিয়ে সেদিকে তাকায়। দরজার ফাঁক দিয়ে দুজোড়া নিষ্পাপ চোখ জ্বলজ্বল করে ওঠে। অতঃপর 4 বছরের একটা ছোট মেয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করে। হাতে একটা প্রিন্সেস ডল। মেয়েটিকে দেখে জায়ানের অধরে হাসি খেলে ওঠে। ঝিলি বুড়ি, তুমি এসো এসো। হাতের ইশারায় ঝিলিককে নিজের কাছে ডাকে জায়ান। ঝিলিকও একগাল হেসে ছুটে আসে তার বড় পাপার কাছে। জায়ান ওকে বিছানায় তুলে ওর গাল টিপতে টিপতে বলে, কোথায় ছিলে তুমি? সকাল থেকে একবার আমার কাছে আসোনি। আজ ঝিলিক একবার পুরো রুম চোখ বোলালো। অন্য কাউকে দেখতে না পেয়ে আবারও তাকায় জায়ানের দিকে। তার নিষ্পাপ স্বরে বলে, পাপা বলাতে তোমার তো বিয়ে হয়েছে, তাই আজকে তোমার কম ডিস্টার্ব করতে। মুখ বাঁকিয়ে ফেলে ফোঁস করে শ্বাস ছাড়লো জায়ান। ঝিলিককে নিজের কোলে নিয়ে আদুরে গলায় বলল, তাতে কি হয়েছে? তুমি যখন ইচ্ছে তখন আসবে, আচ্ছা? এই বলে মেয়েটা আবারও তার নিষ্পাপ দৃষ্টিদ্বয় পুরো রুম বোলালো। অতঃপর জায়ানকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, বড় পাপা, তোমার বউটা কোথায়? বেচারা জায়ানের মুখখানা মলিন হয়ে গেল। অসহায় চাহনিতে একবার নিস্তব্ধ দরজার দিকে তাকায়, তারপর উদাসীন কণ্ঠে বলে, পাপার সাথে কথা বলতে গেছে সেই কখন, এখনো আসছে না। ঠিক তখন ওই রুমের দরজা খুলে পুরোপুরি ভেতরে প্রবেশ করলো তিতির। কিছুক্ষণ আগে রেগে যাওয়া মেয়েটিকে এই মুহূর্তে সবচেয়ে শান্ত দেখাচ্ছে, কোনো দিক দিয়েই মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে সে হাবিব চৌধুরীকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসেছে। তিতিরকে রুমে প্রবেশ করতে দেখে জায়ান আর ঝিলিক একসাথে তার দিকে তাকায়। তিতির ঝিলিককে দেখে প্রথমে নিজের ভ্রূযুগল কুঁচকে খেলে। পরক্ষণেই মনে পড়ে যায় ঝিলিককে সে গতকাল কোহিনূরের সঙ্গে দেখেছিল। কোহিনূর আর আইমানের একমাত্র মেয়ে এই ঝিলিক। এদিকে তিতিরকে দেখে জায়ানের মুখাবয়বে উজ্জ্বলের আভা ছড়িয়ে পড়ে। অধরে ফুটে সেই নিষ্পাপ হাসি। ঝিলিকও এক ধরনের ধ্যানে চেয়ে আছে তিতিরের দিকে। গতকাল তিতিরের মুখটা বেশিরভাগ সময় ঘোমটায় আড়ালে লুকাইতেছিল বলে মেয়েটা ঠিকভাবে দেখতে পারেনি তাকে। কিন্তু আজ তিতিরকে দেখে ছোট ঝিলিকও নিজের দৃষ্টি সরাতে ব্যর্থ হলো। জায়ান বিছানা ছেড়ে উঠে তিতিরের কাছে যাওয়ার পূর্বে ঝিলিক এক লাফে জায়ানের কোল থেকে নেমে ছুটে যায় তিতিরের নৈকট্যে। তিতিরের একদম সম্মুখে দাঁড়িয়ে মাথা তুলে তাকায়। ইস, কি মিষ্টি দেখতে তোমার বড় মাম্মা। ঝিলিকের ইচ্ছে হলো তিতিরের গাল দুটোতে ধরতে, কিন্তু কিভাবে ও তিতিরের গাল স্পর্শ করবে? সে তো তিতিরের থেকে অনেকটা খাটো। পরক্ষণেই ওর ছোট মস্তিষ্কে একটা বুদ্ধি এলো। নিজের ছোট দুহাত বাড়িয়ে দিল তিতিরের দিকে, বোঝালো তাকে কোলে তুলে নিতে। তিতিরও কোনো কথা না বলে চুপচাপ আদুরে মেয়েটাকে নিজের কোলে তুলে নিল আর ধীর পদক্ষেপে বিছানার নিকট গিয়ে জায়ানের পাশে বসলো। তিতির ঝিলিকের গালে হাত থেকে চিহ্নের স্বরে আওড়ালো, নাম কি তোমার? তিতিরের কোলে বসে ঝিলিক নিজের মাথা দোলাতে দোলাতে মিষ্টি স্বরে উত্তর দিল, মেহেরিন ঝিলিক চৌধুরী। মাশাআল্লাহ, ভারী মিষ্টি নাম তো তোমার, ঠিক আমার মতোই। বলেই খিলখিল করে হেসে উঠে ঝিলিক। ওর সাথে সাথে জায়ান আর তিতিরও হেসে ফেলে। ঝিলিক নিজের ছোট ছোট দুহাত রাখে তিতিরের গালে, অতঃপর আলতো করে টানে। সঙ্গে সঙ্গে ওর চক্ষুদ্বয় বিস্ময়ে ছড়িয়ে পড়ে। এত তুলতুলে গাল দুটো! ঝিলিক নিষ্পাপ কণ্ঠে বলে ওঠে, তুমি অনেক সুন্দর আর নরম নরম, তাই? সঙ্গে সঙ্গে ঝিলিক নিজের মাথা নাড়ে। তিতিরের কাছে মেয়েটিকে ভারী মিষ্টি লাগছে। কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে মেয়েটা। তিতির ওর গাল হালকা টান দিয়ে বলে, তুমিও খুব সুন্দর, একদম লিটল অ্যাঞ্জেলের মতো। হ্যাঁ, আমি জানি আমি লিটল অ্যাঞ্জেল। পাশ থেকে জায়ান বলে ওঠে। বিশ্বসুন্দরী ছোট ঝিলিক খিলখিল করে হেসে তিতিরের গালে হাত বুলিয়ে দিয়ে বলে, বড় মামা, তোমাকে কত কিউট লাগতেছে। ইস, আমি যদি ছেলে হতাম তাহলে বড় পাপাকেও মেতে তোমাকে আমার কাঁধে নিয়ে আসতাম। ওর কথা শুনে শব্দ করে হেসে উঠে তিতির। মেয়েটা একটা পাকনা বুড়ি বটে। তিতির আলতো করে ওর কপালে একটা চুমু খায়। এই বাড়িতে আসার পর থেকে জায়ানের এই ঝিলিকের হয়তো দ্বিতীয় ব্যক্তি যাকে তিতিরের কাছে এতটা ভালো লেগেছে। ঝিলিক আর তিতির হাসিতে মাত্ত থাকলেও এদিকে জায়ান নিজের মুখ কালো করে ফেলেছে ঝিলিকের কথা শুনে। নিভু নিভু চোখে ঝিলিককে পর্যবেক্ষণ করছে সে। তারপর সে আচম্বিত ঝিলিককে তিতিরের কোল থেকে তুলে সোজা করে দাঁড় করিয়ে দেয় বেডের উপর। অতর্কিত কাণ্ডে তিতির আর ঝিলিক দুজনে চমকে ওঠে আর ভ্রু কুঁচকে তাকায় জায়ানের মুখপানে। তাতে বিন্দুমাত্র পাত্তা দিল না জায়ান, বরং নিজের মুখ বাঁকিয়ে ঝিলিককে এক প্রকার হুমকি দিল সে, ঝিলি বুড়ি, একদম আমার তিথির বউয়ের দিকে নজর দেবে না, তাহলে তোমার সব চকলেট আমি নিয়ে নেব। তিতির বউ শুধু আমার বউ, নিয়ে যাও পাপা, আমাকে আরো চকলেট এনে দেবে। হুম? নিজের কোমরে দুহাত দিয়ে বলল ঝিলিক। ওর কথা শুনে রাগে ফুঁসে উঠছে জায়ান আর আশা নিয়ে তিতিরের পানে তাকায়। ভাবলো তার বউ হয়তো তার হয়ে কিছু বলবে, কিন্তু তার হলো না। তিতির তো ওদের কথোপকথন
শুনে হাসতে, হাসতে মাটিতে লুটিয়ে পড়েছে বিছানায়। সঙ্গে, সঙ্গে থমকে যায় জায়ান। নিষ্পলক চাহনিতে মুগ্ধ হয়ে সে দেখছে তার তিতির বইয়ের হাসি মাখা মুচড়ি, মুচড়ি। কি মায়াবী সেই হাসি যা এক নিমিষেই জায়ানের সকল রাগ ভুলিয়ে দিল। মন্ত্রমুগ্ধের ন্যায় চাহনিতে তাকিয়ে আছে জায়ান ওই হাসির প্রাণে। কিন্তু জায়ানের এই মুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। ওষুধের প্রতিক্রিয়ায় তার মাথায় তীব্র ব্যথা সৃষ্টি হলে হঠাৎ যা বরাবরের মতোই জায়ান সহ্য করতে পারে না, নিজের দুহাত চেপে ধরল নিজের দু কানে। আর জোর চিৎকার দিয়ে উঠে তার চিৎকারে ভয়ে লাফিয়ে ওঠে ছেলে। তিতিরের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। দ্রুত উঠে বসে জায়ানকে ধরার জন্য নিজের হাত বাড়ায়, কিন্তু জায়ান দূরে সরে যায় আর নিজের মুখে বালিশ লুকিয়ে ফেলে। তিতির একবার ঝিলিকের দিকে তাকাই। মেয়েটা ভয়ে নিজের প্রিন্সেস ডল নিয়ে তিথির পাশে বসে আছে জড়সড় হয়ে আর বিড়বিড় করে বলে, বড় পাপাকে আবাল ভূতে ধরতে বড় মাম্মা। তিতির ঝিলিকের মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, ঝিলিক সোনা, তুমি এখন তোমার মায়ের কাছে যাও, আমরা পরে আবার খেলবো কেমন?" ঝিলিক ভীতু চাহনিতে একবার তাকালো ছটফট করতে থাকা জায়ানের দিকে, তারপর হালকা মাথা নেড়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। ঝিলিক বেরিয়ে যেতে তিতির একটা লম্বা শ্বাস ছাড়ল, অতঃপর জায়ানের কাছে অগ্রসর হয়ে ছেলেটার ডান হাত খপ করে ধরল। সঙ্গে, সঙ্গে জায়ানও ঝাটকা মেরে তিতিরকে সরিয়ে দিল। তাল সামলাতে না পেরে তিতির বিছানার অপর প্রান্তে আছড়ে পড়ে। খুব একটা আঘাত পায় না ঠিকই, তবে জায়ানের এমন প্রতিক্রিয়া দেখে হতবিহ্বল হয়ে পড়ে তরুণী। কি করবে এখন সে? জায়ানের হঠাৎ এমন আচরণের কারণে তো সে বুঝতে পারছে না। জায়ান ওর দিকে তাকিয়ে আছে ক্ষুব্ধ দৃষ্টিতে। তা দেখে তিতির একটা শুকনো ঢোক গিলে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সে যে জায়ানকে দেখে এসেছে তার সাথে এই জায়ানের যেন কোনো মিলই তিতির খুঁজে পাচ্ছে না। জায়ান পাগলের মতো বালিশ ছুঁড়ে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, বিছানার চাদর উলটপালট করে দিচ্ছে। প্রায় উন্মাদ, নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে সে আর অনবরত একই শব্দ বিড়বিড় করে যাচ্ছে, "খারাপ, খারাপ, খারাপ। সবাই খারাপ। কাউকে চাই না আমি। সব শেষ করে দেব, শেষ করে দেব।" দাঁতে দাঁত পিষে অদ্ভুত শব্দে কথাগুলো বিড়বিড় করে পড়ছে সে। জায়ান বিছানা থেকে নেমে আর কিছু করার পূর্বেই তিতির তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তিতিরের হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য জায়ান ছটফট করছে। জায়ানের পুরুষালী শক্তির সাথে তরুণী পেরে উঠছে না, কিন্তু তিতির তবুও তাকে ছাড়ছে না। জায়ান উগ্র কণ্ঠে বারবার বলতে শুরু করে, "ছাড়ো আমায়। আমি সব শেষ করে দেব। ছাড়ো বলছি, ধরবেন আমাকে।" কিন্তু তিতির ছাড়তে নারাজ। সে জায়ানকে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, "না, ছাড়বো না। আপনি যতক্ষণ পর্যন্ত না শান্ত হবেন, আমি আপনাকে ছাড়ছি না।" জায়ান তিতিরের হাত খামচে ধরে তার থেকে সরিয়ে নেয়। আর একটা ফ্লাওয়ার্স ভেইস হাতে নিয়ে আছাড় দেবে এমন সময় তিতির শক্ত কণ্ঠে বলে ওঠে, "আপনি যদি এখনো না থামেন তাহলে আমি সত্যি, সত্যি আপনাকে ছেড়ে চলে যাব আধের। ঠিক আপনারা মাম্মা আর অরিনের মতন।" তরুণীর বলা কথাগুলো পূর্ণ করে পৌঁছাতেই পাগলামি করতে থাকা ছেলেটা মুহূর্তেই থমকে গেল। যেই চোখে এতক্ষণ পর্যন্ত ছড়িয়েছিল উন্মাদনা আর অস্থিরতা, সেই কৃষ্ণাভ নয়নদ্বয়ে ছড়িয়ে পড়ল আতঙ্কের স্রোত। তার হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটছে, ললাটে বিন্দু, বিন্দু ঘামের ফোঁটা জমছে। শক্ত হয়ে যাওয়া চোয়াল মুহূর্তেই সমতল হয়ে গেল। হাতে থাকা ফ্লাওয়ার ভেসটা হাত ফসকে পড়ে যায় ফ্লোরে, তবে সৌভাগ্যবশত আস্তে পড়াই ভাঙেনি। কিন্তু সেদিকে জায়ানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো অবিশ্বাসী চাহনিতে তাকিয়ে আছে তার তিতির বউকে। শুধু ওষুধের প্রভাব ধরে তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছিল, কিন্তু এখন তার চেয়ে প্রখর যন্ত্রণা তার অন্তঃস্করণে হচ্ছে। হারানোর ভয় জেগে ধরেছে তার অন্তরে। তিতির মূর্তিবৎ হয়ে হাঁটু মুড়ে বসে আছে। তার অভিব্যক্তি নির্বিকার, যা জায়ানের অন্তরের ব্যথা আরো বাড়িয়ে দিচ্ছে। সে কাঁপা কাঁপে কণ্ঠে বলে আওড়ালো, "তো তুমি মিথ্যা বলছো, তাই না?" তিতির নিজেকে সংযত রেখে নিষ্পাপ গলায় উত্তর দেয়, "না, আমি সত্যি বলছি। আপনি এমন পাগলামি করলে আমি সত্যিই চলে যাব।" অন্তরের আতঙ্ক এবার যেন জাহানের চোখ মুখে ছাড়িয়ে পড়ল। সে চোখের পলকে এসে তিতিরকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের মুখ রাখে তিতির কণ্ঠস্বরটিতে। সহসায় শব্দ করে কেঁদে ওঠে। ভয়ে তার দীর্ঘ দেহ কেঁপে ওঠে। জায়ান তিতিরকে এতটা শক্ত করে ধরেছে যে তিতিরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও সে জায়ানকে নিজের থেকে সরালো না। শ্লথ গতিতে নিজের নাজুক হস্ত রাখলো জায়ানের পিঠে। জায়ান ক্রন্দনরত গলায় বলতে লাগে, "আমাকে ছেড়ে যেও না তিতির বউ। আমি আমি পাগলামি করব না। তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। ওই ওষুধ খেলে আমি নিজেকে সামলাতে পারি না। মাথায় যন্ত্রণা হয়, অস্থির, অস্থির লাগে।" কিছুই তিথির কিছু বলল না, কেবল এক হাত ছাড়ানোর জায়ানের মাথায় হাত বোলালো আর অপর হাত জায়ানের পিঠে। ছেলেটাও আস্তে, আস্তে সম্পূর্ণ শান্ত হয়ে যেতে শুরু করে। আর তার দ্রুত গতিতে ওঠানামা করতে থাকা বুকের আস্তে, আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। তিতির ভাবছে যে ওষুধ দেওয়া হয়েছে মানুষটাকে সুস্থ করার জন্য, সেই ওষুধ খেয়ে
মানুষটার তো এমন অস্বাভাবিক আচরণ করার কথা নয়। নিশ্চয়ই ওষুধগুলোর মধ্যে কোনো ঘাপলা আছে। কিছুক্ষণ পর জায়ান পুরোপুরি শান্ত হয়ে গেল। মাথার ব্যথা এখনো কমেনি। তবে তিতিরের জন্য নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করছে সে। যার ফলে জায়ানের সমগ্র দেহ এখনো কাঁপছে। ও আস্তে, আস্তে মুখ তুলে তিতিরের পানে তাকালো। ছেলেটার চোখজোড়া লালচে হয়ে আছে, যা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তিতিরের। ও বিছানা ছেড়ে উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা চকলেট বক্স বের করে সেখান থেকে ৩ টে চকলেট বের করে জায়ানের দিকে বাড়িয়ে দেয়। জায়ান এবার চকলেটগুলোর দিকে তো আরেকবার তিতিরের মুখের পানে তাকায়। অতঃপর কাঁপতে থাকা হাতে চকলেটগুলো নিতে গিয়ে জায়ানের চোখে পড়ল তিতিরের হাতে। কিছুক্ষণ আগে জায়ান ওর হাতে খামচি ধরায় তিতিরের হাতের কিছুটা স্থানে ছিলে গেছে, যার ফলে ওই স্থানে ক্ষুদ্র, ক্ষুদ্র রক্ত টলমল করছে। জায়ান তিতিরের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে ওঠে আর ঠোঁট উল্টে বলে, "আই অ্যাম সরি তিতির বউ।" তিতির চকলেটগুলো জায়ানের হাতে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর কোমল কণ্ঠে বলে, "ইটস ওকে, বাট নেক্সট টাইম।" তিতির নিজের কথাটা শেষ করার পূর্বে জায়ান দ্রুত বলে ওঠে, "আর হবে না, আর হবে না, আই প্রমিস।" তিতির ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। রাত্রির গগনে আজ গ্রহণ লেগেছে যেন অন্তহীন অন্তরিক্ষ ঘন কালো মেঘের আবরণে আবৃত। চাঁদ ওই মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। শীতল সমীরণ বৃক্ষের পত্রপল্লব থেকে কেঁপে উঠছে, দূর থেকে ভেসে আসছে রাত জাগা নিশিয়াচরের পানির ডাক। রাত তখন প্রায় 11:30 বাজে। সবাই খাওয়া-দাওয়া করে নিজেদের ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সেই সময় দীর্ঘদিনের ব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে বাড়ি ফিরে আসে আরমান। পুরুষটির চোখে চোখ ক্লান্তির ছাপ সুস্পষ্ট। কাজের চাপে প্রতিদিনের তুলনায় অত্যাধিক ছিল। নিজের ঘরে প্রবেশ করতেই দেখে কোহিনূর ঝিলিককে ঘুম পাড়িয়ে দিচ্ছে। কোনো শব্দ না করে আরমান দরজার সম্মুখ দাঁড়িয়ে নির্লিপ্ত দৃশ্যটি কিছুক্ষণ অবলোকন করলো। ঝিলিককে ঘুম পাড়িয়ে দিয়ে কোহিনূর বিছানা থেকে উঠেই তার চোখে পড়ল দরজার দিকে। দেখলো সেখানে দাঁড়িয়ে আছে আরমান। পুরুষটিকে দেখা মাত্রই রমণীর কোমল অন্তরে নিভে যাওয়া অভিমান খান আবার জেগে উঠল। কয়েক সেকেন্ডে আরমানের দিকে তাকিয়ে থেকে নিজের দৃষ্টি স্থির করে ফ্লোরে অবদনে বলল, "তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি।" সঙ্গে, সঙ্গে আরমানের তরফ থেকে নির্লিপ্ত মিশ্রিত কণ্ঠে উত্তর এলো, "প্রয়োজন নেই, আমি নিজের খাবার নিজেই বেড়ে খেতে পারবো।" কথাটা যেন তীব্রভাবে আঘাত করল রমণীর অন্তরে। মুখখানা মলিন হয়ে উঠল তার। দৃষ্টি তুলে আবারও তাকায় আরমানের দিকে। পুরুষটির চোখ-মুখে আবেগের ছিটেফোঁটাও নেই। তা দেখে বক্ষগহ্বরে তীব্র মোচড় অনুভব করল কোহিনূর। স্লোথ গতিতে আরমানের সম্মুখে এগিয়ে গেল, কিন্তু আরমান এক চুলও নড়ল না। নিজের স্থানে অনড় রইল। রমণীর নয়নে অশ্রু টলমল করছে, তবুও নিজেকে শক্ত রাখল আরমান। কোহিনূর অভিমানী স্বরে আওড়ালো, "কেন? এত অবহেলা করছো কেন আমায়?" আরমান নির্বিকার গলায় উত্তর দেয়, "উত্তরটা তোমার জানা আছে নূর। অহেতুক একই প্রশ্ন বারবার করো না।" আরমান আরমান কিছু বলল না। কোহিনূরকে পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। তখনই পেছন থেকে কোহিনূর বলে ওঠে, "তুমি বদলে গেছো আরমান, একেবারে বদলে গেছো।" আরমানের পদচারণ থেমে যায়। পেছনে ঘুরে কোহিনূরের পানে দৃষ্টিপাত করে। সঙ্গে, সঙ্গে রমণীর অক্ষিপট থেকে টপ, টপ করে ২ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তা দেখে আরমান ২ কদম তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোহিনূরকে পাশে দেওয়ালের সঙ্গে রুক্ষতার সাথে চেপে ধরে। ঘটনাটি দ্রুত ঘটায় কোহিনূর চমকে ওঠে, কিন্তু ঝিলিক উঠে যাওয়ার ভয়ে কোনো প্রকার শব্দ করে না। আরমান নিজের দৃষ্টিজোড়া কোহিনূরের দিকে দৃষ্টিতে আবদ্ধ করে। তার হিসহিস করে বলে ওঠে, "বদলে গেছি নাকি তুমি আমাকে বদলাতে বাধ্য করেছে? কোনটা নূর?" কোহিনূর কম্পিত কণ্ঠে বলে, "আমি জানি আমি তোমার স্বপ্নটা ভেঙে দিয়েছি। কিন্তু ১ টা বছর পার হয়ে গেছে আরমান। এবার কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না?" কোহিনূরের কথায় আরমানের অধরে বিদ্রূপোত্তক হাসির রেখা ফুটে ওঠে। সে আরো শক্ত করে কোহিনূরকে দেয়ালের সঙ্গে চেপে ধরে। নিজের বাহুতে তীক্ষ্ণ ব্যথা অনুভব হতেই রমণী নিজের মুখ-চোখ খিঁচিয়ে ফেলে। তাতে আরমানের ভাবান্তর ঘটে না। সে নিজে কোহিনূরের মুখে আরো কাছে নিয়ে আসে। চাপা ক্রোধ নিয়ে নিম্ন স্বরে বলে, এই ১ টা বছর আমার স্বপ্নটা আকাশচ্যুত নূর, কিন্তু তোমার কারণে ভেঙে গেল আমার স্বপ্ন। আর তুমি ক্ষমা চাইছো?" ঠুকরে কেঁদে ওঠে কোহিনূর। পুরো ১ বছর ধরে জমে থাকা চাপা কান্না আজ বাঁধন ছিঁড়ে বেরিয়ে এসেছে। কোহিনূর সচরাচর এমন কান্নায় ভেঙে পড়ে না। ওর অমন কান্না দেখে তাই হতবুদ্ধি হয়ে গেল আরমান। মেয়েটা কাঁদতে, কাঁদতে বলে ওঠে, "আচ্ছা, ক্ষমা করার দরকার নেই। তবু এমন অবহেলা করো না। আমার কষ্ট হয় আরমান। তোমার দেওয়া হাজারটা অপবাদ আমি মাথায় পেতে গ্রহণ করতে পারি। কিন্তু তোমার অবহেলা সহ্য করতে পারি না।" আরমান নিজেকে খুব অসহায় তো লাগে। আরমান কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রমণীর পানে তাকিয়ে থাকে। মেয়েটাকে অমন কান্না করতে দেখে
বুকটা ভারী হয়ে ওঠে আরমানের। ইচ্ছে করছে মেয়েটার চোখের জল মুছে দিয়ে ওকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু পরক্ষণেই পুরনো আঘাতগুলো মনে পড়তেই নিজেকে সংযত করে সে। এতে সহজে সে কোহিনূরকে ক্ষমা করবে না। কোহিনূরের বাহু ছেড়ে দিয়ে আরমান কয়েক কদম পিছিয়ে গেল নিষ্পলক দৃষ্টিতে। কয়েক সেকেন্ড রমণের দিকে তাকিয়ে থেকে অতঃপর গভীর কণ্ঠে বলল, তোমার এই কষ্টের কারণ তুমি নিজেই নূর। তিক্ত বাক্যটুকু শেষ করে আর এক মুহূর্ত আরমানের সেখানে দাঁড়ালো না। ধূপধাপ পা ফেলে চলে গেল ওয়াশরুমে। কোহিনূর কান্না মিশ্রিত অসহায় দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরমান আর কোহিনূর ভার্সিটি পড়াশোনা করা কালীন সময় ১ বছরের প্রেম করে অতঃপর দুজনে বিয়ে করেছিল। বলতে গেলে প্রেমের বিয়ে তাদের। তানজিলা বেগম ছাড়া সবাই তাদের সম্পর্ক মেনে নিয়েছিল। বিয়ে বছর খানেকের মাথায় তাদের ঘর আলো করে জন্ম নেয় ঝিলিক। চৌধুরী বাড়ির সেদিন আনন্দে মুখরিত হয়ে উঠেছিল। সবথেকে বেশি খুশি হয়েছিল জায়ান অরিন। ঝিলিককে নিয়ে তাদের পুরো দুনিয়া গড়ে উঠেছিল। কিন্তু ৩ বছর আগে সেই দুর্ঘটনায় অরিন নিজের প্রাণ হারালো। সৌভাগ্যবশত জায়ান আর আরমান বেঁচে গেলেও জায়ান নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ব্যাস, এরপর থেকে এই চৌধুরী কুঞ্জ বাড়ির মানুষগুলো সবকিছু বদলে গেছে। সবকিছু। আর গত ১ বছর আগে ভাবতে গিয়ে নিজের চোখ খিচে বুজে ফেলে কোহিনূর। আর ভাবতে পারল না সে। নিজে করে বলে উঠল, "আই অ্যাম সরি আরমান। আই অ্যাম রিয়েলি সরি। আমি সেদিন বাধ্য হয়েছিলাম। আমি যদি সেদিন অমনটা না করতাম তাহলে আমি তোমাকে আর ঝিলিককে হারিয়ে ফেলতাম। তাই বাধ্য হয়েছিলাম।" পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ঘেরা। শুধু আলো জ্বলছে জায়ানের ঘরে। তিতির সবে জায়ানকে ঘুম পাড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় রাতে। আর জায়ানকে ওই ওষুধগুলো খাওয়ানো হয়নি তিতির। তাই ছেলেটা শান্তভাবে ঘুমাচ্ছে এখন। কিয়ৎক্ষণ জায়ানের ঘুমন্ত নিষ্পাপ মুখের পানে তাকিয়ে থেকে অতঃপর সন্তর্পণে দরজার দিকে এগিয়ে গেল তিতির। রুমে রাখা পানির জগটা খালি, তাই পানি আনতে রুম ছেড়ে বের হতেই তিতির থমকে গেল। কারণ সামনেই তানজিলা বেগমের কান খাড়া করে দাঁড়িয়ে আছে। তিতিরকে দেখা মাত্রই চমকে ওঠে মহিলা। তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়ালেন। তিতির নিজের ভ্রুযুগল কুঁচকে তাকালো তার দিকে। মহিলাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে অকপটে জিজ্ঞেস করে ওঠে, "রুমের ভেতরে স্টার জলসা সিরিয়ালের ঝগড়া চলছে নাকি যে আপনি কান পেতে তা শোনার চেষ্টা করছেন শাশুড়ি মা?" তিতিরের ছোটবেলা থেকে একটা স্বভাব আছে। একবার তিতির যাদের অপছন্দ করতে শুরু করে তাদের সাথে তিতিরের চেয়েও সুন্দরভাবে নম্রতার সঙ্গে কথা বলতে পারে না। আর ওই আর ও এই বাড়িতে আর পর জায়ান এতবার তানজিলা বেগম খারাপ, পচা বলে আখ্যায়িত করেছে যে এখন তিতিরের অপছন্দের মানুষ হয়ে উঠেছে এই বাহ্যিক দিক থেকে ভদ্র দেখতে মহিলাটি। এরই মধ্যে সকাল যেভাবে উনি তিতির আর জায়ানকে ঘুরে দেখেছিলেন, মনে হচ্ছিল ওদের দুজনকে একা পেলে গিলে খাবেন। তিতিরের কথায় তানজিলা বেগমের মুখে বিরক্তির আভা ছড়িয়ে পড়ে। তবুও নিজের ভালো মানুষের খোলস খান ধরে রেখে বললেন, "তিতির, ভদ্রভাবে কথা বলো। যাই হোক, আমি একটু জায়ানকে দেখতে এসেছিলাম।" "তাই নাকি? অধীর পাগলামি করছে কিনা তা দেখতে এসেছিলেন তিতির?" শক্ত কণ্ঠে ডাক দিলেন তানজিলা বেগম। এতে তিতিরের মাঝে কোনো পরিবর্তন ঘটল না, বরং ওর অধর কোণে একটি বক্র হাসির রেখা ফুটে উঠল। ও নিজের মুখখানি তানজিলা বেগমের দিকে কিঞ্চিৎ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে করে বললেন, "মানুষ চিনতে আমার বেশি সময় লাগে না ডিয়ার শাশুড়িমা। তাই আমার সামনে অন্ততপক্ষে আপনার এই মিথ্যে ভালো মানুষের অভিনয়টা করবেন না।" মুহূর্তের মধ্যেই মুখাবয়ব বিবর্ণ হয়ে ওঠে তানজিলা বেগমের। অজান্তেই একটা শুকনো ঢোক গিলেন। কয়েক সেকেন্ডে নিশ্চয় হয়ে তিতিরের পানে চেয়ে রইলেন। এরপর বললেন, "কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি তা আপনি খুব ভালো করেই জানেন।" এই বলে তিতির সরে গেল। আর করিডোর দিয়ে হেঁটে যেতে নিম্ন স্বরে তানজিলা বেগমকে উদ্দেশ্য করে বলে, "আজ অধীরকে ওষুধ খাওয়াইনি শাশুড়িমা, তাই ঘরের পরিবেশ এত শান্ত।" কথাগুলো বলতে তিতিরের করিডোরের সীমানা অতিক্রম করে সিঁড়ি বেয়ে নেমে গেল। আর তানজিলা বেগম একাই রুমের দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিতিরের বলা কথাগুলো তার মস্তিষ্কে এখন ঝনঝন করছে। তিনি দ্রুত দরজা রুমের ফাঁক করে ভেতরে তাকালেন। লাইটের আলোয় দেখতে পেলেন জায়ান বিছানায় শান্তিতে ঘুমাচ্ছে। সঙ্গে মহিলার দুহাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। কানে দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। জায়ানকে এমন শান্তিতে ঘুমাতে দেখে তার অন্তরে আগুন জ্বলে ওঠে। এই ছেলেটার মুখে শান্তি তিনি একদম সহ্য করতে পারেন না। ওর সুখ দেখলে তার গা জ্বলে যায়। দরজাটি ক্ষীণ শব্দে ধপ করে বন্ধ করে দিলেন। তার মনে বিড়বিড় করে উঠলেন, "এই তিতিরকে রাস্তা থেকে সরাতে হবে। মাত্র একদিনেই আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত একে সরাতে না পারলে আমার এত বছরের সাধনা বিফলে যাবে।" অন্যদিকে তিতির সিঁড়ি দিয়ে নিচে না নেমে আড়ালে দাঁড়িয়ে তানজিলা বেগমের কীর্তিকলাপ পর্যন্ত পর্যবেক্ষণ করছিলেন। ও তানজিলা বেগমের অন্তরের কথাগুলো তো শুনতে পারেনি, কিন্তু রুমের দিকে
মহিলা যেমন করে তাকিয়েছিলেন তাতে তিতিরের আর বুঝতে বাকি রইল না জায়ানের এমন অবস্থার পেছনে এই তানজিলা বেগমের হাত আছে। তিতির তো শুধু অন্ধকার তীর ছুঁড়েছিল, কিন্তু তীরটা যে এত দ্রুত নিশানায় গিয়ে লাগবে তাও কল্পনাও করেনি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হয়তোবা উচ্চারণ হয়েছে তার জন্য আমি দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।